হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রাচীন গ্রিসের যে বাণিজ্য ছিল সেটা কেমন ছিল, কেমন ধরনের বাণিজ্য ছিল, সেখানে কি কি আমদানি রফতানি কি কি করা হতো, এছাড়াও সেখানের যে বাণিজ্যের প্রসার কোথায় কোথায় ঘটেছিল, কোন কোন দেশের সঙ্গে তাদের যে বাণিজ্যিক যে সম্পর্ক ছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এখানে বলেছে এই যে বাণিজ্য যে রয়েছে প্রাচীন গ্রিসের, তো সেক্ষেত্রে বলা যায় যে এটা অর্থনীতিরই কিন্তু একটা দিক, অর্থাৎ অর্থনীতির দিক। আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রাচীন গ্রিসের অর্থনীতির ধরন কেমন ছিল। তো অর্থনীতির প্রধান মূল ভিত্তি ছিল হচ্ছে কৃষিক্ষেত্র বা কৃষি, এবং অর্থনীতির যে দ্বিতীয় ক্ষেত্রে বলা যায় যে ব্যবসা বাণিজ্যের কথা বলা যেতে পারে এবং পশুপালনের কথাও কিন্তু বলা যেতে পারে। অর্থাৎ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষিকাজ, পশুপালন এবং ব্যবসা বাণিজ্য। আগের ক্লাসে কৃষিকাজ নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে এখানের ব্যবসা বাণিজ্য কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে যে বিওশিয়ার যে কবি ছিলেন হেজিয়ড, তিনি কি করেছিলেন যে তার যে সমস্ত লেখা ছিল সেই লেখায় গ্রিকদের যে বাণিজ্য ছিল এবং যে বিদেশ যাত্রার বিরুদ্ধে মতামত প্রকাশ করলেও নানা কারণে সুপ্রাচীন গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রকে ব্যবসা বাণিজ্যে আর কি গুরুত্ব আরোপ করতে কিন্তু হয়েছিল। এছাড়াও এখানে বলা হয়েছে গ্রিক নগর রাষ্ট্রগুলি মূলত সমুদ্র বেষ্টিত হওয়ায় জলপথেই কিন্তু তার বাণিজ্যের প্রসার বেশি ছিল। অর্থাৎ গ্রিক যে সমস্ত নগর রাষ্ট্রগুলি ছিল সেখানে কিন্তু যে সমুদ্র পথেই কিন্তু সেখানে সমুদ্র বেষ্টিত হওয়ায় কিন্তু মূলত নগর রাষ্ট্রগুলি, তার জন্য কী হয়েছিল যে জলপথেই কিন্তু ব্যবসা বাণিজ্যের কিন্তু ব্যাপক হারে কিন্তু প্রসার ঘটেছিল। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে ব্যবসা বাণিজ্যের সেখানে প্রসারের কারণে গ্রিকরা শিখেছিল বড় বড় নৌকা নির্মাণের কৌশল এবং হচ্ছে নোঙর ব্যবহারের পদ্ধতি। অর্থাৎ যেহেতু সেখানে সমুদ্র বেষ্টিত নগর রাষ্ট্রগুলি সমুদ্র বেষ্টিত ছিল, তার জন্য কি করেছিল জলপথেই ব্যবসা বাণিজ্যের কিন্তু প্রসারটা ঘটেছিল, এবং বাণিজ্যের যেহেতু প্রসার ঘটেছিল তো সেই বাণিজ্যিক প্রসারের কারণেই কিন্তু গ্রিকরা শিখেছিল বড় বড় নৌকা নির্মাণের যে সমস্ত কৌশল, এছাড়াও নোঙর ব্যবহারের পদ্ধতি। এছাড়াও বলা হয়েছে খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিসের 3টি নগর রাষ্ট্র প্রধান বাণিজ্যিক শক্তি হয়ে উঠেছিল। অর্থাৎ যেহেতু এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যটা সমুদ্র বেষ্টিত সেখানে হতো, জলপথের মাধ্যমেই ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল, তো সেক্ষেত্রে কী হয়েছিল যে গ্রিসের 3টি নগর রাষ্ট্র কিন্তু প্রধান বাণিজ্যিক শক্তি হয়ে উঠেছিল। কী কী ছিল? প্রথম ছিল হচ্ছে কোরিন্থ, তারপরে ছিল ইজিনা, তারপরে হলো এথেন্স। এই 3টি কিন্তু যে নগর রাষ্ট্র প্রধান বাণিজ্যিক শক্তি হয়ে কিন্তু উঠেছিল। এছাড়াও বলা হয়েছে এদের মধ্যে প্রথম স্থানে ছিল কোরিন্থ। অর্থাৎ 3টি নগর রাষ্ট্র তো প্রধান বাণিজ্যিক শক্তি হয়ে উঠেছিল, কিন্তু এদের মধ্যে কিন্তু প্রথম স্থানে ছিল হচ্ছে কোরিন্থ। এছাড়াও বলা হয়েছে যে তার বৃহৎ নৌবহর থাকায় সমগ্র কোরিন্থ উপসাগর এবং পূর্ব দিকের স্যারোনিক যে উপসাগরে তার প্রভুত্ব কিন্তু স্থাপিত হয়েছিল, এবং সিসিলির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কোরিন্থের কিন্তু সিসিলির সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। এবং অন্যদিকে বলা হয়েছে ইজিনা তার অনুর্বর ভূমির কারণে প্রথম থেকেই বাণিজ্যমুখী হয়েছিল, আর এথেন্স বাণিজ্যের জগতে কিন্তু প্রবেশ করে পিসিস্ট্রেসাস গোষ্ঠীর শাসনকালে। অর্থাৎ এথেন্স যখন বাণিজ্যিক জগতে আর কি প্রবেশ করেছিলেন পিসিস্ট্রেসাস গোষ্ঠীর শাসনকালে, এবং এথেন্সের অভ্যন্তরীণ ক্ষেত্রে যে শান্তি সেটা কিন্তু স্থাপিত হয়েছিল। তো এক্ষেত্রে মূলত এই যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে গ্রিক নগর রাষ্ট্রগুলি ছিল যেহেতু সমুদ্র বেষ্টিত, সেহেতু কী হয়েছিল জলপথের মাধ্যমেই কিন্তু এখানের যে ব্যবসা বাণিজ্যের কিন্তু ব্যাপকভাবে কিন্তু প্রসার ঘটেছিল। তো সেই প্রসার ঘটার কারণেই কী হয়েছিল, গ্রিকরা শিখেছিল বড় বড় নৌকা নির্মাণের বিভিন্ন কৌশল কিন্তু শিখেছিল। এবং এক্ষেত্রে গ্রিসের মূল বা বলা যায় যে প্রধান 3টি নগর রাষ্ট্র কিন্তু যে সেখানে বাণিজ্যিক শক্তি হয়ে উঠেছিল সেই 3টি নগর রাষ্ট্র ছিল কোরিন্থ, ইজিনা এবং এথেন্স। তো প্রথমত বলা যায় যে এদের মধ্যে কিন্তু যে প্রথম স্থান অধিকার করেছিল কিন্তু কোরিন্থ। তো এখানে মূলত এই যে এখানে যেহেতু এই স্লাইডটাতে মূলত এখানে রয়েছে যে কিভাবে তাদের কোন কোন নগর রাষ্ট্রের সঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, বা যে কোন কোন নগর রাষ্ট্র প্রধান বাণিজ্যিক শক্তি হয়ে উঠেছিল,
এবং কি কি রয়েছে সেগুলি সম্পর্কে সেটা কিন্তু বলা হয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে হচ্ছে যে এখানে বলা যায় যে কি কি জিনিস আমদানি রপ্তানি করা হতো। দেখো, প্রথমে এখানে বলা হয়েছে যে গ্রিসে কিন্তু বহু ক্ষেত্রে উৎপাদনকারীরা সরাসরি বিক্রেতার কাছে পণ্য বিক্রি করতে পারত। এছাড়াও বোধহয় বর্তমান যুগের ন্যায় অর্থাৎ মতো ঘৃণ্য যে দালাল চক্রের অস্তিত্ব কিন্তু সেখানে ছিল না। এছাড়াও এখানে বলা হয়েছে কখনো কখনো উৎপাদকরা বড় মেলা প্রাঙ্গণে প্রদর্শনীর মাধ্যমে আবার কখনো ঘুরে ঘুরে কী করতো, পণ্য বিক্রি করতো। অর্থাৎ কখনো কখনো দেখা গেছে যে উৎপাদকরা যে ছিল তারা কি করতো, কোনো বড় মেলা হতো যখন, তখন কি করতো, প্রদর্শনীর মাধ্যমে, আবার কখনো কি করতো যে ঘুরে ঘুরেও কিন্তু তারা পণ্য বিক্রি করতো। এবার হচ্ছে কি কি এথেন্সে কি কি আমদানি করা হতো এবং এথেন্স থেকে কি কি রপ্তানি করা হতো, বা এখানে যে আমদানি রপ্তানির ব্যাপারটা কেমন রয়েছে দেখো। এখানে বলা হয়েছে এথেনীয় এমনকি প্রাচীন গ্রিসের সমগ্র বাণিজ্য ধারায় নানা দেশের সঙ্গে তাদের কিন্তু নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। যেহেতু বাণিজ্যিক ক্ষেত্রের ব্যাপকভাবে প্রসার ঘটেছিল, সেহেতু কি হয়েছিল, এখানে প্রাচীন গ্রিসের কি হয়েছিল, বাণিজ্য ধারায় কি হয়েছিল, নানা দেশের সঙ্গে তাদের কিন্তু নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। এবং এখানে বলা হয়েছে খাদ্যশস্যের জন্য তার যে সম্পর্ক গড়ে উঠেছিল বাইজান্টিয়ান, মিশর, ইতালি, সিসিলি প্রভৃতি দেশের সঙ্গে। অর্থাৎ খাদ্যশস্যের জন্যই কিন্তু তাদের যে বাণিজ্যিক সম্পর্কটা গড়ে উঠেছিল সেটা ছিল হচ্ছে বাইজান্টিয়ান, মিশর, ইতালি এবং সিসিলির সঙ্গে। এছাড়াও মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল পনির আমদানির কারণে। এছাড়াও রয়েছে ফিনিশিয়া ও ইতালি থেকে আসতো হচ্ছে মাংস, কৃষ্ণসাগর অঞ্চল থেকে আসতো মাছ। এছাড়াও রয়েছে সাইপ্রাস থেকে আসতো তামা, ইংল্যান্ড থেকে আসতো বা ইংল্যান্ডের টিন রয়েছে, থ্রেসের সোনা, সাইপ্রাসের কাঠ, সাইরিনের মশলাপাতি, মিশরের কাজ, আরবের হচ্ছে সুগন্ধি ও ওষুধ। এছাড়াও সর্বোপরি বলেছে এখানে লিডিয়া, সিরিয়া ও স্কাইথিয়ার কৃতদাস প্রাচীন গ্রিসের বাজারে যার কিন্তু ব্যাপক চাহিদা ছিল। অর্থাৎ এখানে যে আমদানির যে ব্যাপারটা, অর্থাৎ কি কি আসতো এখানে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে প্রথমত যে তাদের যে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে গড়ে উঠেছিল। কোন কোন দেশ, বিশেষ করে মিশর, ইতালি, সিসিলি প্রভৃতি দেশের সঙ্গে তাদের কি হয়েছিল, বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। এবার কি কি আমদানি করা হতো, প্রথমত এখানে বলেছে হচ্ছে যে পনির আমদানি করা হতো, সেটা করা হতো হচ্ছে মালয়েশিয়ার থেকে পনির আমদানি করা হতো। ফিনিশিয়া ও ইতালির থেকে মাংস আসতো সেখানে, কৃষ্ণসাগর অঞ্চল থেকে আসতো মাছ। এছাড়াও সাইপ্রাসের তামা ছিল, ইংল্যান্ডের টিন ছিল, থ্রেসের সোনা ছিল, সাইপ্রাসের কাঠ ছিল, সাইরিনের মশলাপাতি ছিল, মিশরের কাজ ছিল প্রভৃতি জিনিস কি করা হতো, আমদানি করা হতো। এবার বলা হয়েছে এটা তো গেল আমদানির ব্যাপার। এবার হচ্ছে রপ্তানি করা হতো কি কি। এখানে বলেছে যে অন্যদিকে বহির্বাণিজ্যে গ্রিস থেকে রপ্তানি করা হতো হচ্ছে সুরা, জলপাই, তেল, এছাড়াও খনিজ দ্রব্য, পশম, মার্বেল, মৃৎপাত্র, যুদ্ধাস্ত্র অর্থাৎ যুদ্ধের জন্য যে অস্ত্র ছিল, বিভিন্ন জিনিস কি করা হতো, রপ্তানিও কিন্তু করা হতো এখানে। তো প্রথমত গেল কি কি আমদানি করা হতো, তারপরে হচ্ছে রপ্তানি কি করা হতো সেটা সম্পর্কেও কিন্তু আমি বললাম। তো এই যে প্রাচীন গ্রিসের যে সমস্ত যে বাণিজ্য ছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি ডিটেলসে কিন্তু বলে দিলাম। তো এটাই কিন্তু ছিল আজকের ক্লাস, এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হতে চাইছো, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।